ঝা চকচকে জাদুঘরের ভেতরে ১০০টি কবর, না ঠিক কবর নয়, কবরের ডামি। ১৯টি ডকুমেন্টারির জন্য বরাদ্দ ৫,২৩,০০,০০০। অথচ দায়িত্বপ্রাপ্ত সংস্থার কোনো অস্তিত্বই নেই। উল্টে সেই ঠিকানায় অটোরিকশা তৈরি হয়, খাবারের ভাউচারে লক্ষ লক্ষ টাকার বিল, অথচ সরকার কোনো খাবারের সংস্থানই করেনি। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে একরের পর একর জমি বরাদ্দ জুলাই জাদুঘরের জন্য। যেখানে মুক্তিযুদ্ধের জাদুঘর সীমিত পরিসরে রয়েছে, সেখানে জুলাই মিউজিয়ামের জন্য এত মহান আয়োজন। জুলাই মিউজিয়ামের দায়িত্বে থাকা যেখানে যুগ্ম সচিব পর্যায়ের মহাপরিচালকের কর্তব্য, সেখানে একজন ফটোগ্রাফারকে বসানো হয়েছে আসনে। ইচ্ছা লম্বা লিস্ট। চোখ রাখুন আজকের এই বিশেষ প্রতিবেদনে। এ যেন জুয়া খেলা, জুলাইয়ের নামে, জুলাইয়ের জাদুঘরের নামে হাজার হাজার কোটি কোটি টাকার কোনো হিসাবই নেই। বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয় জুলাই জাদুঘরের জন্য ১১১ কোটি টাকা বরাদ্দ করেছিল। উপরি পাওনার মতো জাতীয় জাদুঘরের তরফেও মিলেছিল একটা মোটা অঙ্কের অর্থ, সংখ্যাটা ২০ কোটি। আচ্ছা, কোনো জাদুঘরের প্রসঙ্গ উঠলে প্রথমেই যে দুটো বিষয় মনে আসে তা হলো সেটি কোন বিষয়ের ওপর এবং কি কি আছে সেখানে। এবার বলুন তো, জুলাই জাদুঘরে কি কি আছে দেখে নিন এক নজরে। ১০০টি ডামি কবর, বেশ কিছু ভাস্কর্য, নিহত ও আহতদের ব্যবহৃত পোশাক, ব্যানার, প্ল্যাকার্ড, শহীদদের চিঠি, রক্তমাখা কাপড়, সংবাদপত্রের সংরক্ষিত প্রতিবেদন, সঙ্গে ১৯টি ডকুমেন্টারি। শুনলে আশ্চর্য হবেন, এসবের জন্য খরচ হয়েছে নির্দিষ্ট করে বলতে গেলে এই ডকুমেন্টারি নির্মাণে ৫,২৩,০০,০০০ টাকা খরচ হয়েছে। আর ডকুমেন্টারির প্রসঙ্গে যদি আসি, দেখবেন প্রতিটার দৈর্ঘ্য এই মেরে কেটে ৪ থেকে ৫ মিনিট। শহীদ ও আহতদের পরিজনদের বক্তব্য, অর্থাৎ তাদের সাক্ষাৎকারের ভিত্তিতে করা হয়েছে সেসব। তার জন্য বিপুল পরিমাণ খরচ। যেখানে কোনো জাদুঘরের শোভাবর্ধন করে তার সংগ্রহশালা, সেখানে একটি আন্দোলনে শহীদ হওয়া ও আহতদের ব্যবহৃত সামগ্রী, চিঠিপত্তর, ভাস্কর্য, ডামি কবর থাকবে, এ আর এমন কি? এটাই তো স্বাভাবিক। সংবাদপত্রের সংরক্ষিত প্রতিবেদন থাকবে, সেটাই তো স্বাভাবিক। তার জন্য বিপুল খরচ। আচ্ছা, তর্কের খাতিরে তো ৭১-এর জাদুঘরের ঐতিহাসিক গুরুত্ব সবচেয়ে বেশি। যেসব জিনিস সেখানে স্মারক হিসাবে আছে তার গুরুত্ব অপরিসীম। একটি তথ্য আপনাদের দিয়ে রাখি, তা হলো জুলাই জাদুঘর নিয়ে ৭১ টিভি একটি অন্তর্তদন্তমূলক কাজ করে, যাতে উঠে এসেছে একের পর এক পিলে চমকে যাওয়ার মতো খবর। এই যে এত রাজসিক আয়োজন জুলাই জাদুঘর নিয়ে, বীর বিপ্লবী তথা সংসদ সদস্য নাহিদ, সার্জিস, মিস্টার হাসনাত আবদুল্লাদের এত আদে খেলাপনা, তো এই ডকুমেন্টারি ও আনুষঙ্গিক কাজের দেখভালের দায়িত্ব যাকে দেওয়া হয়, সে মিনহাজ ট্রেড ইন্টারন্যাশনাল নামের প্রতিষ্ঠানের কোনো টিকিই খুঁজে পায়নি ৭১ টিভি। উল্টে যে ঠিকানা দেওয়া হয়েছে সেখানে গিয়ে দেখা যায় এ তো অটোরিকশা তৈরি হচ্ছে। অটোরিকশার কারখানা আর মিনহাজের ঠিকানা এক হলো? এ তো থোড়বড়ি খাড়া, খাড়াবড়ি থোড়। বাংলাদেশের সংবাদ মাধ্যম ও সমাজ মাধ্যমে ৭১ টিভির টান টান এই প্রতিবেদন ও ভিডিও ছড়ানোর পরই নেটিজেনদের টনক নড়ে। তাদের প্রশ্ন, জুলাই জাদুঘরকে সামনে রেখে আসলে লুট হয়েছে হাজার হাজার কোটি টাকা। কাজের কাজ হয়েছে কি? মানুষের পেট ভরবে তো এতে? স্বেচ্ছাসেবকদের খাবারের বিলের পরিমাণ শুনলেও চোখ কপালে উঠবে। কয়েক লক্ষ টাকার খাবারের বিল করেছেন তারা। কারো খাবার বাসা থেকে এসেছে, কেউ ইচ্ছে মতো কিনে খেয়েছেন। কোনো সরকারি সংস্থানই হয়নি। এখানেই শেষ নয়, দাঁড়ান। স্বেচ্ছাসেবকদের সাম্মানিক হিসাবে ১৫ লাখের যে হিসাব দেখানো হয়েছে, জানা গেছে সেটিও ভুয়া। কাউকে কোনো টাকা দেওয়াই হয়নি।
তাহলে বলুন তো এই বিপুল পরিমাণ টাকা গেল কোথায়? ৯/৬ হয়নি কি? উঠছে সেই প্রশ্ন। দেখুন এবার সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া সেই পোস্ট। আচ্ছা, কোথায় তৈরি হচ্ছে জুলাই স্মৃতিঘর? গণভবন অর্থাৎ প্রধানমন্ত্রীর বাসভবনে। একরের পর একর জমির ওপর মাথা তুলছে এই পেল্লাই জাদুঘর। অথচ ঢাকার F11 AB সিভিক সেক্টর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধের যে জাদুঘর আছে, কিংবা 2017 16 এপ্রিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নতুন ভবনের উদ্বোধন করেন সেই মুক্তিযুদ্ধের জাদুঘরের, তাতে দেখা যাচ্ছে প্রথমটির জন্য জমি বরাদ্দ হয়েছিল মাত্র 0.82 একর। পরবর্তীকালে সাবেক প্রধানমন্ত্রী দোতলা যে নয়া ভবনের উদ্বোধন করেন তার জন্য খরচ হয়েছিল 102 কোটি টাকা। নিয়ম বলে এসবের দেখভালের দায়িত্ব যিনি পান তাকে সরকারের যুগ্ম সচিব পদমর্যাদার হতে হয়। অথচ ৭১ টিভির অনুসন্ধানে দেখা গেছে একজন চিত্রগ্রাহককে সেই জায়গায় বসানো হয়েছে। আপনারাই বুঝুন তাহলে কোথাকার জল কোথায় মিশেছে। একটাই জাদুঘর, উদ্বোধন হচ্ছে বারবার। ভাবছেন এ তো কি গেরো? হ্যাঁ, তাই হয়েছে। ইউনূস নির্বাচনের আগে দুবার এ কাজ করেছেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, ইউনূস নির্বাচনের আগে দুবার এ কাজ করেছেন। শুধু তাই নয়, উদ্বোধনের সময় ভাউচারের মাধ্যমে লাখ লাখ টাকা তুলেও নেওয়া হয়। এই একই জিনিস হয় ফেব্রুয়ারিতেও। আশ্চর্যের বিষয়, 2 মাসে সাংস্কৃতিক কর্মীদের জন্য খরচ দেখানো হয়েছিল 5,30,000 টাকা। অথচ কোন সাংস্কৃতিক কর্মীদের সে টাকা দেওয়া হয়? তারা কি কাজ করে তা পেলেন? কবে দেওয়া হয়েছিল? উত্তর পেতে গেলে হাতড়াতে হবে অন্ধকারে, কারণ সবটাই ফক্কা। কালবেলাতে প্রকাশ পেয়েছিল যে প্রতিবেদন 13 এপ্রিল 2026। এই জুলাই জাদুঘরের কেচ্ছা নিয়ে যার নাম না করলেই নয়, তিনি হলেন ইউনূসের সাবেক সংস্কৃতি উপদেষ্টা মোস্তাফা সরওয়ার ফারুকী। বস্তা বস্তা অভিযোগ যার বিরুদ্ধে। 8ই মার্চ 2026 ডেইলি সান বাংলার এক প্রতিবেদনে টাইমস অফ বাংলাদেশের একটি অংশ উল্লেখ করা হয়, যেখানে দেখা যাচ্ছে ফারুকী নিজেই জাদুঘরের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান হিসাবে নিজেকে নিয়োগ দিয়েছিলেন। বাহ! আপনাদের জানিয়ে রাখি, 2025-এর 13ই নভেম্বর সরকার একটি অধ্যাদেশ জারি করে জাদুঘরটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করে। পরবর্তীকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে প্রায় 96 কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়। অধ্যাদেশের 8 ধারা অনুযায়ী 15 সদস্যের একটি বোর্ড জাদুঘর পরিচালনা করবে, যার নেতৃত্বে থাকবেন শিক্ষা, ইতিহাস, সাহিত্য বা সংস্কৃতির মতো ক্ষেত্রের একজন বিশিষ্ট বিশেষজ্ঞ। তবে জাতীয় নির্বাচনের মাত্র কয়েকদিন আগে, অর্থাৎ 3 ফেব্রুয়ারি প্রকাশিত সরকারি গেজেটে গভর্নিং বোর্ড গঠনের ঘোষণা দেওয়া হয় এবং ফারুকীকে এর চেয়ারম্যান হিসাবে মনোনীত করা হয়। কি করে এমনটা হলো? ইউনূসের আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তিনি স্পিকটি নট। আপনারাই বুঝে দেখুন তাহলে। চলতি বছরের 5ই আগস্ট জুলাই জাদুঘরের দ্বারোদ্ঘাটন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগে চাউর হলো এই পর্বত প্রমাণ কেচ্ছা, দুর্নীতি যার রন্ধ্রে রন্ধ্রে। মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিতে, ৭১কে অস্বীকার করতে সিম্বল হিসাবে তুলে ধরা হয়েছে জুলাইকে। যে জাদুঘরের আগা 5 তলা টাকা 9/6-এর কেচ্ছা, গলা পর্যন্ত দুর্নীতিতে ডুবে থাকা একটা স্মৃতিঘরের সূচনা হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে। যেখানে মুক্তিযুদ্ধের জাদুঘরে আমরা দেখেছি তার 6টি গ্যালারি এক একটি টাইম মেশিনের মতো ফুটিয়ে তুলেছে ৭১-এর পাক হানাদার বাহিনী ও তাদের সহযোগী আলবদর আলসামসের বিভৎসতা, সেখানে জুলাই জাদুঘরের আইডেন্টিটি সাইন বলতে দামি কবর, খবরের কাগজের সংরক্ষিত অংশ, শহীদদের চিঠি ও রক্তমাখা জামা কাপড়। আপনারাই বলুন তো, এই জুলাইয়ের সঙ্গে কি কোনোভাবে মুক্তিযুদ্ধের জাদুঘরকে এক করে দেখা যায়? নেটিজেনরা বলছেন, জুলাই আন্দোলন নিয়ে যখন একের পর এক পর্দা ফাঁস হয়, স্বয়ং আসিফ মাহমুদ সজীব ভুইয়া নিজেই যেদিন 2029 পর্যন্ত ইউনূসকে ক্ষমতায় থাকার পরামর্শ দিয়েছিল ডিপ স্টেট, এই বলে একটি সাংবাদিক সম্মেলন করে হাটের মাঝে হাড়িটি ভাঙেন,
সেদিনই দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছিল আসল বনাম নকলের ফারাকটা, স্বতঃস্ফূর্ত বনাম কৃত্রিমতার লড়াইটা, চিন্তা চেতনা দর্শন বনাম গায়ের জোরে চাপিয়ে দেওয়ার স্টেট ক্রাফটটা। জুলাই যার নমুনা, জুলাই জাদুঘর যার প্রোডাক্ট। কি মনে হয় আপনাদের? লিখে জানান তো কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করুন, সে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইবেরও অনুরোধ রইল। এরকম আরও তথ্য ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন পেতে আপনাদের চোখ থাকুক জিও পালস টিভিতে।